বাংলাদেশে কি ওয়াকেই বড় কোনো ভূমিকম্পের ঝুঁকি আছে? কদিন আগেই একটা সেমিনারে বিশেষজ্ঞরা ঠিক এই বিষয়টা নিয়েই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো চলুন ওই আলোচনার সবচেয়ে জরুরি দিকগুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, পুরো আলোচনাটা শুরুই করা যাক একটা সংখ্যা দিয়ে। ৯। হ্যাঁ, শুধু এই একটা সংখ্যা। আর এটাই হয়তো এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ভয়ের সংখ্যা। ঠিক তাই। বিশেষজ্ঞরা কিন্তু ঠিক এই ৯ মাত্রার একটা ভূমিকম্পের কথাই বলছেন। আর শুধু এই একটা আশঙ্কাই দেশের বড় বড় প্রকৌশলী, বিজ্ঞানী আর যারা নীতি নির্ধারক আছেন তাদের সবাইকে এক টেবিলে বসতে বাধ্য করেছে একটা জরুরি বিপদ সংকেত দেওয়ার জন্য। ঘটনাটা হলো এই তো ২০২৩ সালের ২৯শে নভেম্বর একটা সেমিনার হয়েছিল, আর সেখানেই একটা নির্দিষ্ট ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল থ্রেটকে ভিত্তি করে এই মারাত্মক উদ্বেগের কথাগুলো সামনে আসে। আর দেখুন, এটা কিন্তু কোনো হুট করে আসা ভয় না। এই গবেষণাটা আসলে অনেক পুরনো। ২০১৬ সালে কলম্বিয়া ইউনিভার্সিটির একটা স্টাডিতেই এই মেগাথ্রস্ট ফল্টের কথা বলা হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বিচার করে এই পুরনো সতর্কবার্তাটাই এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে। তো প্রশ্ন আসতেই পারে, এই যে এত বড় একটা ঝুঁকির কথা বলা হচ্ছে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? মানে ঠিক কী কারণে আমাদের বাংলাদেশকে নিয়ে এতটা উদ্বেগ? এর মূলে রয়েছে একটা জিনিস, যাকে বিজ্ঞানীরা বলেন মেগাথ্রাস্ট ফল্ট। বিষয়টা সহজ করে বললে এটা ঠিক এমন একটা জায়গা যেখানে আমাদের পায়ের নিচের পৃথিবীর বিশাল একটা পাত আর একটা পাতের নিচে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে। আর এই দুই পাতের যে সংযোগস্থল বা জয়েন্ট, সেখান থেকেই কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর জন্ম হয়। আর চিন্তার বিষয় হল আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই ঠিক এরকম, তিনটে সক্রিয় প্লেটের সংযোগস্থলের ঠিক উপরে। শুধু তাই না, এর সাথে আরও আছে দেশের ভেতরেই থাকা বড় বড় ফল্ট জোন, যেমন সিলেটের ডাউকি ফল্ট বা চট্টগ্রাম টেকনাফ ফল্ট। মানে সব মিলিয়ে আমরা প্রাকৃতিকভাবেই এমন একটা জায়গায় বসে আছি যেটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এবার যে সংখ্যাটা আসছে সেটা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। ৮০০ থেকে ১,০০০ বছর। কি এই ৮০০ থেকে ১,০০০ বছর? বিশেষজ্ঞরা বলছেন আমাদের পায়ের ঠিক নিচে, ওই যে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত যে সাবডাকশন জোনটা আছে, সেখানে প্রায় ১,০০০ বছরের শক্তি একেবারে জমাট বেঁধে আছে। এই শক্তিটা এখনও বের হয়নি। একবার ভাবুন তো, ১,০০০ বছরে জমে থাকা এই বিপুল শক্তি যদি হুট করে একদিন একসঙ্গে বেরিয়ে আসে, তাহলে কি ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে? দেখুন, প্রাকৃতিক বিপদ তো একরকম, কিন্তু সমস্যাটা আরও বহুগুণে বেড়ে যায় যখন এর সাথে আমাদের নিজেদের তৈরি করা সংকটগুলো যোগ হয়। আমাদের এই অপরিকল্পিত নগরায়ন, গিজগিজে ভিড় আর বিল্ডিং কোড না মেনে যত্রতত্র গজিয়ে ওঠার বিল্ডিং, এই সব কিছু মিলেই কিন্তু একটা বড় বিপদকে রীতিমতো মহাবিপর্যয়ে পরিণত করার ক্ষমতা রাখে। এই যে দেখুন, এখানে পাশাপাশি দুটো দিকের কথা বলা আছে। একদিকে আমাদের সমস্যাগুলো, মানে অপরিকল্পিত শহর, জনসংখ্যার চাপ, ভাঙাচোরার নিয়মকানুন, আর ঠিক তার পাশেই আছে সমাধানের পথ, মানে কি করলে আমরা সুরক্ষিত থাকতে পারি। এখন সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে যে আমরা কোন পথে এগোব, সমস্যার পথে নাকি সমাধানের পথে। তবে আসার কথা হলো, ওই সেমিনারে কিন্তু শুধু বিপদের কথাই বলা হয়নি, বরং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য একটা পরিষ্কার আর কার্যকর একটা রোডম্যাপ বা রূপরেখাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা খুব পরিষ্কার করে বলেছেন এই বিশাল বিপদটা একা কারো পক্ষে সামাল দেওয়া সম্ভব না। এর জন্য দরকার একটা টিমওয়ার্ক। আর এই টিমে থাকবে ৩ পক্ষ। ১. সরকার বা রাষ্ট্র। ২. আবাসন খাতের সাথে যারা জড়িত, মানে প্রাইভেট ডেভেলপাররা। আর ৩. আমরা, মানে সাধারণ জনগণ। এই তিনটাকে একসাথেই বলা হচ্ছে প্রস্তুতির ৩টি স্তম্ভ। তাহলে প্রথমে যদি রাষ্ট্রের ভূমিকার দিকে তাকায়, তাদের কাজটা কিন্তু অনেক বড়। বিল্ডিং কোড যেন সবাই মানে সেটা নিশ্চিত করা, পুরনো বিল্ডিংগুলো কতটা মজবুত তা পরীক্ষা করা, আর বড় কোনো দুর্ঘটনা ঘটলে যেন দ্রুত উদ্ধার কাজ চালানো যায়, এই সব কিছুর ভিত্তিটা কিন্তু সরকারকেই গড়ে দিতে হবে। এরপরই আসে আবাসন খাতের দায়িত্ব, মানে যারা এই বড় বড় বিল্ডিংগুলো তৈরি করছেন তাদের ভূমিকাটা এখানে অসম্ভব গুরুত্বপূর্ণ। কারণ ভূমিকম্প সহনশীল ডিজাইন মেনে ভালো জিনিসপত্র দিয়ে বিল্ডিং বানালে লক্ষ লক্ষ মানুষের জীবন কিন্তু তাদের হাতেই সুরক্ষিত থাকতে পারে। এটা একটা বিশাল দায়িত্ব। আর সবশেষে আসি আমাদের, মানে সাধারণ মানুষের কথায়। এই অংশটা হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সত্যি সত্যি যদি বড় কোনো বিপর্যয় ঘটে, সরকারি সাহায্য এসে পৌঁছানোর আগে কিন্তু প্রথম কয়েক ঘন্টা বা কয়েকটা দিন আমাদের নিজেদের রক্ষা করতে হবে। তাই নিয়মিত মহড়ায় অংশ নেওয়া, বাড়িতে একটা এমার্জেন্সি প্ল্যান রাখা, এই ছোট ছোট প্রস্তুতিগুলোই কিন্তু দিন শেষে সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে সেমিনারের মূল কথাটা ছিল একদম পরিষ্কার, যা করার এখনই করতে হবে। একটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ঘটে যাওয়ার পর আফসোস করে কোনো লাভ হবে না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এটাই। তাহলে দেখুন, বিপদটা কোথায় সেটা আমরা জানি, সেই বিপদ থেকে বাঁচার পথটাও কিন্তু আমাদের সামনেই আছে। প্রশ্ন এখন শুধু একটাই, পায়ের নিচে যে হাজার বছরের শক্তি জমা হয়ে আছে সেটা বেরিয়ে আসার আগেই কি আমরা প্রস্তুত হতে পারব, নাকি আমরা এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকেই নীরবে এগিয়ে যাব?